বাংলাদেশের মানুষ কি কেন এই জিনিসগুলোকে তাদের মনে হচ্ছে যে কিছু কিছু মানুষ মনে করে যে ভারত এই জায়গাগুলোতে দাদাগিরি ফলাচ্ছে। হাদি হত্যাকাণ্ড নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা, কিন্তু এই ঘটনার পর যেভাবে বাংলাদেশের একাংশের মধ্যে পরিকল্পিতভাবে ভারত বিরোধী স্লোগান ও উত্তেজনা ছড়ানো হচ্ছে তা স্বাভাবিক প্রতিবাদের গণ্ডি গড়িয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডে ভারতের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা প্রমাণ নেই। তবুও ভারতকে দোষারোপ করে আন্দোলনের সুর বেঁধে দেওয়া হচ্ছে, যা প্রশ্ন তোলে এই বিক্ষোভের আসল উদ্দেশ্য নিয়ে। এই বিষয়ে সরাসরি বাংলাদেশ থেকে ট্রু নিউজ বাংলার সাথে কথা বলেছেন স্পটলাইট নিউজের সম্পাদক মোর্শেদ নোমান। সীমান্তে যে সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এখানে আসলে প্রচুর বাংলাদেশি নিরীহ নাগরিক মারা গেছেন। তো সেই জায়গাটা থেকে ভারতের পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে এই জায়গাটাতে এরা সন্ত্রাসী, এরা চোরা কারবারি কিন্তু তারপরও পৃথিবীর অন্যান্য সীমান্তে, অন্যান্য দেশগুলোর সীমান্তে এত সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে কিনা সেই জিনিসগুলো আসলে মূল্যায়নের দাবি রাখে। তো এখন এই জায়গাটাতে বাংলাদেশের যে অ্যানালাইসিস, বাংলাদেশের মানুষের যে জায়গাটা, বাংলাদেশের মানুষের যে চিন্তাধারা, সেই জায়গাটাতে ভারতকে যে বন্ধুসুলভ, ভারতের বাংলাদেশের তিন দিকে ভারত, তো তিন দিকে ভারত হিসাবে আপনি যদি চিন্তা করেন, তিন দিকে ভারত হিসাবে চিন্তা করলে ভারত যদি মনে করে তিন দিকে আমরা এই বাংলাদেশের আমরা সীমান্তের চতুর্দিকে আছি, তো সেই চতুর্দিকে থাকার পরেও, তিন দিকে থাকার পরেও ভারত কিভাবে জিনিসটাকে, বাংলাদেশের মানুষ কি কেন এই জিনিসগুলোকে তাদের মনে হচ্ছে যে কিছু কিছু মানুষ মনে করে যে ভারত এই জায়গাগুলোতে দাদাগিরি ফলাচ্ছে। তারা সব কিছু মিলে তারা যে দুই দেশের, যে প্রতিবেশী দেশের মধ্যে যে মানে পারস্পরিক মর্যাদা এবং সম্মানের সঙ্গে যে বন্ধুত্বের জায়গাটা আছে, সেই বন্ধুত্বের জায়গাটা বাংলাদেশের সঙ্গে ভারত রক্ষা করে না। তো সেটাও অনেকে উদাহরণ হিসেবে ভারতের সাথে আপনি নেপালের কথা উল্লেখ করা হয়, ভুটানের কথা উল্লেখ করা হয়, সব কিছু মিলে। তো এখানে সবগুলো জায়গায় আপনি যদি চিন্তা করেন ভারত বিরোধী যে সেন্টিমেন্টটা, সেই সেন্টিমেন্টটা অন্য দেশগুলোতে চলে আসছে। তো এই চলে আসাটাকে আমার কাছে মনে হয় যে ভারতের আসলে রাজনৈতিক চিন্তাধারা, ভারতের কূটনৈতিক চিন্তাধারার জায়গায় সেখানে প্রতিবেশীর প্রতি যে সম্মানসুলভ পারস্পরিক শ্রদ্ধার জায়গার থেকে যদি সম্পর্কটা উন্নয়নের চেষ্টা করা হয়, সেটা একটা বড় ইস্যু। আর আরেকটা ইস্যু যে জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে ভারত, যেটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারত মনে করেছে, ভারত চিন্তা করেছে, ভারত তাদের আচরণে প্রমাণ করেছে যে একমাত্র আওয়ামী লীগ হচ্ছে তাদের বন্ধু। এই রাজনৈতিক দলের সাথে বন্ধুত্ব, আসলে দেশের সাথে বন্ধুত্ব জায়গাটার থেকে ভারত সরে এসেছে। সেই সরে আসার কারণে রাজনৈতিক দলের অন্য দলগুলোতে, অন্য দেশ ইয়েগুলোতে তাদের মধ্যে সেই বন্ধুত্বের জায়গাটা আসলে এখানে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে তাদের কোনো বন্ধু আসলে সেভাবে নেই বলে মনে করা হয় এখন। তো এখন আলটিমেট এই মুহূর্তে এই রাজনৈতিক দলগুলো ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে যে ভারত বিরোধী ক্ষোভ আছে, ভারত বিরোধী সেন্টিমেন্ট আছে, সেই সেন্টিমেন্টটাকে কাজ করেই আসলে পুঁজি করেই তারা রাজনীতি করে যাচ্ছে। আরও উদ্বেগের বিষয় হলো একজন যুব নেতার হত্যাকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে ক্রমশ জড়িয়ে পড়ছে জামালপন্থী শক্তি। ইতিহাস বলছে এই গোষ্ঠীগুলি কখনোই বাংলাদেশের স্বচ্ছ, শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত নির্বাচনের প্রক্রিয়ার পক্ষে ছিল না। ফলে হাদির মৃত্যু কি শুধুই ন্যায় বিচারের দাবি, নাকি এর আড়ালে রাজনৈতিক অস্থিরতা তৈরির বৃহত্তর ছক কাজ করছে, সেই প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আসলে এটা একটা জটিল প্রশ্ন, যে জায়গাটা আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন করলে সেটা কতটুকু আসলে গ্রহণযোগ্য হবে। এখন আমরা অতীতের যে রাজনৈতিক বিশ্লেষণগুলো আছে, অতীতের যে নির্বাচনগুলো আছে, সেখানে আওয়ামী লীগের ভোটার 30 থেকে 40% ভোটার ছিল। সেই ভোটার জায়গাগুলো আছে, তারা এখন কোথায় যাবে? আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না। এখন এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ দল, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সরকার এখন নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের রেজিস্ট্রেশন স্থগিত রয়েছে। আওয়ামী লীগের স্থগিত থাকার কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তো স্বাভাবিকভাবে
একটা অংশ তো নির্বাচনের বাইরে থেকে যাচ্ছে, মানে ভোটারদের একটা অংশ বাইরে থেকে যাচ্ছে। এখন ক্রেডিবল যে জায়গাটা যদি বলা হয় যে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা এই মুহূর্তে আসলে খুব অ্যাবসার্ড ব্যাপার। এখন যেটা আছে সেই জায়গাটাতে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেছেন, আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আগে তাদের বিচার হবে, তাদের বিচারের পর তারা যদি ক্লিন চিট পায়, তারা যদি হয়, তারা আওয়ামী লীগ যদি নতুন করে দল গঠন করে আওয়ামী লীগ ভাবে, এখন একটা সময় দেখা যাবে যে আওয়ামী লীগের দল হিসাবেও বিচার হতে পারে। তো সেই বিচার হলে আওয়ামী লীগ কি চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে যাচ্ছে না কি হচ্ছে, সেটা কিন্তু সময়ের ব্যাপার। এই মুহূর্তে মূল যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা সেটা হচ্ছে বিএনপি, একদিকে বিএনপি এবং তার জোট, এবং অন্যদিকে আছে জামাত এবং তার 11 দল। তো বেসিক্যালি এরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপির অতীত রেকর্ড, বিএনপির যে ইয়েগুলো আছে, জনসমর্থন আছে, বা আমরা যে প্রার্থী তালিকা দেখছি, এই মুহূর্তে আসলে বিএনপিকে হারিয়ে দেওয়া, বিএনপিকে সরকার গঠন থেকে দূরে রাখা খুব কঠিন হয়ে যাবে। বিএনপি মানে একটা বড় মেজরিটিতে বিজয়ী হয়ে আসবে বলে আসলে সবাই মনে করছে। আমারও মনে হয় সেই জায়গাটা জনসমর্থনের জায়গাটার ভিতরে মানুষের মধ্যে এই বড় একটা পরিবর্তন চলে এসছে, মানুষের মধ্যে একটা মেসেজও চলে গেছে। তো সেই জায়গাটা, এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেলেন, বিএনপি নিজস্ব ভোটের পাশাপাশি বিএনপির জন্য একটা বড় সিম্পেথি ভোটও আসবে এই জায়গাটার থেকে। এখানে আরও এক গুরুত্বপূর্ণ দিক সামনে আসে, আঞ্চলিক ভূ রাজনীতি। পাকিস্তান দীর্ঘদিন ধরেই চাইছে ভারত যেন একাধিক সীমান্তে চাপে থাকে। বাংলাদেশ অস্থির হলে ভারতকে পশ্চিম সীমান্ত থেকে সেনা ও বিমান সরিয়ে পূর্ব সীমান্তে মনোযোগ দিতে হবে। এই কৌশলগত লাভ পাকিস্তানের পক্ষে অস্বীকার করার উপায় নেই। তাই পরিস্থিতিতে আইএসআই-এর প্রত্যক্ষ বা পরোক্ষ মদতের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া কি আদৌ সম্ভব? এখন আলটিমেট অবস্থা হচ্ছে, হ্যাঁ, পাকিস্তানের কিছু বন্ধু থাকতে পারে, কিন্তু ভারত বিরোধিতার যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম, ভারতের বিরোধিতা কিন্তু এটা একটা ঐতিহাসিক জিনিস। সে ঐতিহাসিক বিষয় হিসাবে যেভাবে চলে এসছে, সেই জায়গাটা থেকে দায় যাদের, সমস্যার যে জায়গাগুলো থাকে, যে জায়গাগুলোতে আছে, সেই জায়গাগুলো যদি সমাধান করা হয়, এখানে কোনো শক্তিই আসলে কোনো বিরোধিতার জায়গাটা তৈরি করতে পারবে না। এখানে আমরা যেটা চাই, পাকিস্তান সেভাবে আসলে কিভাবে একটা জায়গা, হ্যাঁ, হয়তো পাকিস্তানের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। যে প্রশ্নটা করলেন যে ভারত যাতে পাকিস্তান সীমান্ত থেকে সৈন্য সরিয়ে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে, এই ভারত বিরোধী যে উত্তেজনাটা বাংলাদেশের মধ্যে তৈরি থাকলে পাকিস্তানের জন্য রাজনৈতিক সুবিধা থাকতে পারে, তারা এই জিনিসগুলোতে ইনভলভ হওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু আসলে এই যে উত্তেজনার জায়গাটা, সেই উত্তেজনার জায়গাটা কিন্তু আসলে এটা তৈরি করা হচ্ছে আমাদের সেই দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার যে জায়গাটা আছে, যে অবিশ্বাসের জায়গাটা আছে ভারতের সঙ্গে, ভারতের যে আচরণের যে সমস্যাগুলো আছে, সেই জায়গাটাতে রয়ে গেছে। সেই জায়গাটা সমাধান করলে আলটিমেট অবস্থা, আর আপনি যতই কিছু বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ একটা দেশ, বাংলাদেশ শান্তিপ্রিয় একটা দেশ। বাংলাদেশ আসলে কারোর সাথে যুদ্ধ করতে চায় না, কারোর সাথে করতে চায় না। বাংলাদেশের নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেই কিন্তু বাংলাদেশ তাদের সেই জায়গাটা রক্ষা করতে চায়, বাংলাদেশ তাদের অবস্থান বজায় রাখতে চায়। এখানে আসলে কারো ইনভলভ হয়ে কেউ ডমিনেট করে অনেক কিছু মানুষকে ভারত বিরোধিতা তৈরি করবে। আসলে ভারত বিরোধিতা তৈরি হয়েছে, যেটা ও শুরুতেই বলেছে, ঐতিহাসিকভাবে সেটা এখন চরম আকার ধারণ করেছে। বাংলাদেশ আসলে চায়নার দিকে বা পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। কথাটা সাম্প্রতিক সময়ে কূটনৈতিক দিক থেকে ভারতের সঙ্গে যে শীতল সম্পর্ক বাংলাদেশের, বিশেষ করে শেখ হাসিনাকে ভারত যখন আশ্রয় দিয়েছে, তারপরের থেকে বাংলাদেশের সঙ্গে এক ধরনের শীতল সম্পর্ক চলছে। সেই শীতল সম্পর্কের জের হিসেবে বাংলাদেশে আসলে কূটনৈতিক তাদের এভিনিউটা বিভিন্ন দিকে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এইটার সাথে যদি আপনি যে প্রশ্নটা করেছেন, সেটা হচ্ছে ভারত, চীন বা পাকিস্তান কি চাল বা পেঁয়াজ এখান থেকে সরবরাহ করতে, আসলে চাল পেঁয়াজ শুধুমাত্র ভারত কি আসলে একমাত্র রপ্তানিকারক দেশ? বাংলাদেশ শুধু এই ভারত থেকেই চাল আর পেঁয়াজ আমদানি করে? বিকল্প উৎস কিন্তু বাংলাদেশের আছে, আরও অনেকগুলো দেশ থেকেই কিন্তু বাংলাদেশ চাল এবং পেঁয়াজ আমদানি করে। তো পাকিস্তানের সাথে দীর্ঘ
প্রায় 2 দশকের বেশি সময় ধরে পাকিস্তানের সাথে আসলে ব্যবসায়িক সম্পর্কটা সেভাবে ছিল না। এখন কিছু কিছু জায়গায়, বিশেষ করে এই 2024 জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্কটা অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসছে এবং হৃদ্যতার জায়গায় মনে হয় চলে এসছে। আর চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আপনি যদি চিন্তা করেন, সেটা হলো যে এই আগের রেজিমগুলোতে, আগের সবগুলো সরকারের আমল থেকে, সেটা হলো যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জিয়াউর রহমানের আমল থেকে শুরু করে সবগুলো সরকারের আমলে চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু আসলে অনেক বেশি প্রকট। কেউ কেউ এটাকে ভারত বা চায়নার যে সম্পর্কটা আছে এটাকে ব্যালেন্স করে চলেছেন, ব্যালেন্স করে একবারে ঝুঁকে যাওয়ার কথা যেটা বলছেন, সেই জায়গাটা ঝুঁকে যাওয়ার থেকে তখন হয়তো ব্যালেন্স করে চলেছেন। এখন ভারতের সাথে সম্পর্কটা যেহেতু শীতল, সেই কারণে এটা মনে হচ্ছে একটা উচ্চকিত অবস্থায় যে চীনের প্রতি বেশি চলে এসছে। কিন্তু চীন, আপনি এই কথাটা অস্বীকার করতে পারবেন না, চীন গত 2 দশকে বাংলাদেশে যে পরিমাণ বিনিয়োগ করেছে, যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারে তাদের বিনিয়োগ আছে, তো সেই জায়গাগুলো কিন্তু অস্বীকার করার কথা না। ভারত আসলে সেই জায়গাটার থেকে, ভারতের জায়গাটা চীনের প্রতি বাংলাদেশের এক ধরনের যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্কটা খুব মানে উষ্ণ ছিল, সেই জায়গাটা সেই সময়ও চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল। তো পাকিস্তানের সাথে যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা তখন শীতল ছিল, এখন এটাকে একটা স্বাভাবিক জায়গায় চলে এসছে। এখন এই বিশ্ব পরিমণ্ডলে কেউ কি আসলে এই কোনো দেশের সাথে সম্পর্ক না রেখে আসলে এই জিনিসগুলো চলে যেতে পারবে? তো সেটা না করে এখন যেই জায়গাটা থেকে পণ্যের কথা না বলে আসলে এখন রাজনৈতিক সিদ্ধান্তের যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে কূটনৈতিক সম্পর্কগুলো আসলে ধাবিত হচ্ছে। হাদির মৃত্যু ন্যায় বিচার জরুরি, কিন্তু সেই ন্যায় বিচার যেন কোনো বৃহত্তর রাজনৈতিক বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের হাতিয়ার না ওঠে, সেটাও সমান জরুরি। বেশ কয়েকজনের নেতৃত্বে যে দলটা আছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তো সেই পার্টি অলরেডি ঘোষণা করেছে তারা জামাতের সঙ্গে আসন সমঝোতায় যাবে। জামাতের একটা 8 দলীয় জোট ছিল, সেই 8 দলীয় জোটের সাথে এনসিপি, তারপরে কর্নেল ওলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং এবি পার্টি, এইটা জোটটা এখন 11 দলীয় জোট। এরা নির্বাচনী সমঝোতা করেছে। সেই সমঝোতার মধ্য দিয়ে ওই 8টা ইসলামী দল ছিল, তার সঙ্গে এর মধ্যে আরও 3টা দল যুক্ত হলো। সেই যুক্ত হওয়ার পরে তারা একসাথেই নির্বাচন করছে এই আসন সমঝোতার মাধ্যমে।